আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মশিউস অ্যাকাউন্টিং সলিউশন। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার নিয়ে। তোমরা জানো যে আমাদের কোম্পানিগুলো কিভাবে তাদের মূলধন সংগ্রহ করে থাকে বা কিভাবে তারা তাদের অর্থায়ন করে থাকে। আমরা জানি যে আমাদের কোম্পানিগুলো সাধারণত তাদের নিজস্ব শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, অথবা তারা তাদের ঋণ ব্যাংক থেকে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার মাধ্যমে তারা অর্থায়ন করে থাকে। এছাড়া ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে করতে পারে। আমরা আসলে এই চ্যাপ্টারে তোমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করবো সেটা হচ্ছে কিভাবে কোম্পানিগুলো তারা তাদের শেয়ার বিক্রি করে থাকে, শেয়ার বিক্রি সংক্রান্ত লেনদেনগুলো কিভাবে তারা জাবেদা বইতে লিপিবদ্ধ করে, আর্থিক বিবরণীতে কিভাবে এটার উপস্থাপনা করা হয়। মূলত শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। এখন আমরা আগে জানতে পারি যে শেয়ার কি। তোমরা সবাই জানো যে শেয়ার হচ্ছে যে আমরা যদি কোম্পানির মূলধনকে কতগুলো ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, মূলধনের প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটি শেয়ার বলা হয়। ঠিক আছে, এই শেয়ার কোম্পানিগুলো সাধারণত বিভিন্নভাবে ইস্যু করে থাকতে পারে, অর্থাৎ তারা অবহারে ইস্যু করতে পারে, অধিহারে ইস্যু করতে পারে, কিংবা সমমূল্যে ইস্যু করতে পারে। এখন কথা হচ্ছে এই যে সমহার বলতে কি বোঝায়? ধরো একটা কোম্পানির লিখিত মূল্য, প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য যদি 100 টাকা যদি হয়, ঠিক আছে, লিখিত মূল্য কত? প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য যদি 100 টাকা যদি হয়, আর আমরা যদি কিনা কি করি যে প্রত্যেকটা শেয়ার যদি 100 টাকা করে যদি বাজারে বিক্রি করি, তাহলে এটাকে বলা হবে কি? সমহারে শেয়ার ইস্যু। ঠিক আছে, অর্থাৎ কোম্পানি যদি কি করে তাদের লিখিত মূল্যে যদি শেয়ার বিক্রি করে বাজারে, তাহলে সেটাকে বলা হবে কি? সমহারে শেয়ার ইস্যু। আর অধিহার কাকে বলা হবে? যখন কিনা আমরা আমাদের লিখিত মূল্যের চাইতে বেশি দামে যখন শেয়ার বিক্রি করবো, লিখিত মূল্যের চাইতে বেশি দামে যদি শেয়ার বিক্রি করা হয় তাহলে সেটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। মানে আমরা লাভ করবো। ধরো 100 টাকার শেয়ার যদি আমরা 110 টাকা করে যদি বিক্রি করি, ঠিক আছে, 100 টাকার শেয়ার যখন আমরা 110 টাকা করে বিক্রি করবো, তাহলে প্রত্যেক শেয়ার আমরা কত করে লাভ করতেছি? 10 টাকা করে লাভ করতেছি। ঠিক আছে, এই 10 টাকাকে বলা হয় অধিহার বা লাভ। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা যখন আমরা বেশি দামে শেয়ার বিক্রি করব সেটাকে বলা হয় অধিহার বা লাভে শেয়ার ইস্যু করা, বা ইংলিশে বলা হয় শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম। ওকে, এরপর আমাদের এখানে মনে রাখতে হবে অবহারে শেয়ার ইস্যু। কোম্পানি অধিহারে যেমন শেয়ার বিক্রি করতে পারে, সমহারে যেমন শেয়ার বিক্রি করতে পারে, ঠিক তেমনিভাবে অবহার বা ক্ষতিতেও শেয়ার বিক্রি করতে পারে। তাহলে অবহার মানে কি? যখন কোম্পানি তার অভিহিত বা লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে শেয়ার বিক্রি করবে সেটাকে বলা হয় অবহারে শেয়ার ইস্যু। যেমন আমরা যদি বলতে পারি যে আমাদের কোম্পানির প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য বা ফেস মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকার শেয়ার যখন তারা 90 টাকা করে বিক্রি করবে বা 100 টাকার কম মূল্যে বিক্রি করবে সেটাকে বলা হয় অবহারে শেয়ার ইস্যু। আমরা যদি 100 টাকা শেয়ার 80 টাকা করে বিক্রি করতে পারি, 100 টাকার শেয়ার 70 টাকা করে বিক্রি করতে পারি, 100 টাকার শেয়ার আমরা যদি লিখিত মূল্যের চাইতে কম মূল্যে শেয়ার বিক্রি করি সেটাকে বলা হবে অবহারে শেয়ার ইস্যু। যেমন আমরা যদি লিখিত মূল্য ধরে 100 টাকা, যেটা আমরা বলেছিলাম, 100 টাকার শেয়ার যদি 90 টাকা করে যদি বিক্রি করা হয়, ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেক শেয়ারে আমাদের কি 10 টাকা করে কি আছে? অবহার আছে। এখানে প্রত্যেক শেয়ারে 10 টাকা করে অধিহার ছিল। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে লিখিত মূল্যের চাইতে কম মূল্যে শেয়ার বিক্রি করাকেই অবহারে শেয়ার ইস্যু করা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে কোম্পানি যখন তার লিখিত মূল্য যা ঠিক সেই দামে যদি শেয়ার বিক্রি করে, 100 টাকার শেয়ার যদি 100 টাকা করেই বাজারে ছেড়ে দেয়, 50 টাকার শেয়ার যদি 50 টাকা করেই বাজারে ছেড়ে দেয়, সেটাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু। যখন লিখিত মূল্যের চাইতে বেশি দামে শেয়ার বিক্রি করবে সেটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু করা বা অধিহারে শেয়ার বিক্রি করা। আর লিখিত মূল্যের চাইতে যখন কম মূল্যে শেয়ার বিক্রি করবে সেটাকে বলা হয় অবহারে শেয়ার ইস্যু করা। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। অধিহার, অবহার এবং সমহার। তোমাদের পরীক্ষায় এই তিনটা ভাবে শেয়ার ইস্যু করার রিলেটেড ম্যাথ পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অধিহার, অবহার বা সমহার বলতে কি বোঝায়। এখন আমরা যদি তোমাদের সামনে যদি একটা উদ্দীপক যদি আমরা যদি আলোচনা করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে হক লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 5000 শেয়ারে বিভক্ত। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হক লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকাকে তারা 5000 শেয়ারে ভাগ করেছে এবং প্রত্যেকটা শেয়ারে লিখিত মূল্য হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে, এখন কোম্পানি তার মূলধন সংগ্রহ করার জন্য প্রাথমিক অবস্থায় কি ডিসিশন নিয়েছে যে তারা তাদের 3000 শেয়ার বিক্রি করবে। 3000 শেয়ার কিভাবে বিক্রি করবে? 10% অধিহারে বিক্রি করবে।
তার মানে ধরে নাও হক লিমিটেড এটা আমাদেরই কোম্পানি, আমাদের কোম্পানির মোট মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লাখ টাকাকে আমরা 5,000 শেয়ারে ভাগ করেছি এবং প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা। এখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের 5,000 শেয়ারের মধ্যে 3,000 শেয়ার আমরা 10% অধিহার মানে 10% লাভে আমরা বিক্রি করবো। এই জন্য আমরা ধরো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, ঠিক আছে। এখন সেই বিজ্ঞাপন দেখে মোট 3,500 শেয়ারের আবেদন পাওয়া গেছে, অর্থাৎ শেয়ার কিন্তু বিক্রি করবো হচ্ছে 3,000, কিন্তু আবেদন আসছে বেশি, 3,500 আবেদন আসছে। তার মানে অতিরিক্ত আবেদন কয়টা আসছে? 500টা, ঠিক আছে। এখন এখানে বলছে যথারীতি 3,000 শেয়ার বিক্রি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এবং আমাদের কোম্পানি যারা শেয়ার বিক্রি করার দায়িত্ব পালন করেছে, মিডিয়া হিসেবে কাজ করেছে, তাদেরকে বলা হয় অবলেখক। একবার যে অবলেখক কাকে বলা হয়? অবলেখক বা আন্ডাররাইটার, দ্যাট মিনস কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য তৃতীয় পক্ষ একটা থার্ড পার্টি মিডিয়া হিসেবে যারা কাজ করে, দ্যাট মিনস তারা এর বিনিময়ে কমিশন নেবে, তো তাদেরকে বলা হয় অবলেখক। তো সেরকম অবলেখককে আমরা কমিশন হিসেবে 10,000 টাকা আমরা চেক মারফত বা চেকের বিনিময়ে আমরা পরিশোধ করেছি, চেকের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এখানে তোমার প্রশ্ন কি আছে? আমাদের এখানে বলছে যে জাবেদা দেখানোর জন্য আর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য। এখন কথা হচ্ছে আমরা এখানে জাবেদা বা কোন ধরনের জাবেদা আমরা আগে দিব, আমাদের এখানে মনে রাখতে হবে যে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমাদের এখানে মনে রাখতে হবে যে অ্যাট ফার্স্ট আমরা এখানে কার জাবেদা দিব, ঠিক আছে। আমাদের এখানে যে প্রথম দিকে কতগুলো লাইন লেখা আছে যে হক লিমিটেডের অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত, এবং কোম্পানি তার মূলধন সংগ্রহ করার জন্য 3,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য বিবরণপত্র বিলি করেছে। এগুলোর জন্য কিন্তু কোনো জাবেদা দিতে হবে না, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে লাইনগুলো আছে যে কোম্পানির অনুমোদিত মূলধন এত টাকা, কোম্পানি তার মূলধন সংগ্রহ করার জন্য 3,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের জন্য বিলি করছে, এগুলোর জন্য কোনো জাবেদা দিতে হবে না, ঠিক আছে। জাবেদা দিতে হবে তাহলে কার জন্য? সেটা হচ্ছে যে কোম্পানি তার 3,500 শেয়ারের জন্য যে আবেদন পেয়েছে, ঠিক আছে, এটার জন্য জাবেদা দিতে হবে। তাহলে আমাদের প্রথমেই যে জাবেদাটা দিতে হবে সেটা হচ্ছে আবেদনের জাবেদা। প্রথমে আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে যে আবেদনের জাবেদা, যে আমরা ধরো আমরা আমাদের কোম্পানি শেয়ার বিক্রি করতে চাচ্ছি, তো শেয়ার বিক্রি করার জন্য আমরা পত্রিকা বিজ্ঞাপন দিচ্ছি। আমাদের বিজ্ঞাপন দেখে 3,500 মানুষ কি করছে, মানে আবেদন করছে, অ্যাপ্লাই করছে। তো কিভাবে আবেদন করবে? আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার মাধ্যমে তারা আবেদন করবে। তো মানুষ যদি আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেয়, কি হবে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। এটার জন্য আমরা ফার্স্ট জাবেদা দিব, সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। অলওয়েজ আমরা এই জাবেদাটা আগে দিব যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। কথা হচ্ছে টাকা কিভাবে বের করবো? এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা কয়টা আবেদন পেয়েছি। স্পষ্ট করে এখানে বলা আছে 3,500 আবেদন পেয়েছি, ঠিক আছে। তাহলে 3,500 গুণ কত? আমরা কত টাকা করে শেয়ার বিক্রি করতেছি? আমাদের এখানে কোম্পানির প্রত্যেকটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, কিন্তু আমরা কি 100 টাকার শেয়ারকে 100 টাকা করে বিক্রি করবো? না, এখানে বলে দিচ্ছে যে 10% অধিহার। মনে রাখতে হবে অধিহার বা অবহারের পার্সেন্টেজ আমরা অলওয়েজ লিখিত মূল্যের উপর ধরবো। অধিহার বা অবহারের পার্সেন্টেজ সবসময় কার উপর ধরতে হবে? লিখিত মূল্যের উপর ধরতে হবে। দ্যাট মিনস এখানে 10% অধিহার বলছে, তো 10% মানে কি? 100 টাকা 10% হচ্ছে 10 টাকা, 100 টাকা 10% কত? 10 টাকা। এরকম অধিহার বা অবহারের পার্সেন্টেজ সবসময় আমরা লিখিত মূল্যের উপর ধরবো। দ্যাট মিনস আমরা 100 টাকার উপর আমরা 10 টাকা করে লাভ করতেছি, তার মানে বিক্রি মূল্য কত? 110 টাকা। এরকম অধিহার যদি বলে তাহলে লিখিত মূল্যের সাথে অধিহারের টাকাটা আমরা প্লাস করে দিব, তাহলে বিক্রি মূল্য পেয়ে যাব। আর অবহার যদি বলে তাহলে লিখিত মূল্য থেকে অবহারের টাকাটা মাইনাস করে দিব, তাহলে আমরা বিক্রি মূল্য পেয়ে যাব। তাহলে আজকে যেহেতু আমরা 10 টাকা লাভে বিক্রি করতেছি, তাহলে আমাদের বিক্রি মূল্য হচ্ছে 110 টাকা। তো মানুষও সবাই যারা আমাদের কোম্পানি শেয়ার কিনতে ইচ্ছুক তারা কি করবে? 110 টাকা করে কি আবেদন করবে, 110 টাকা করে আমাদের ব্যাংকে জমা দিবে। তো সেখানে আমরা যেহেতু 3,500 আবেদন পেয়েছি, তাহলে 3,500 গুণ 110, তো 3,500 সাথে 110 গুণ দিতে হবে। তাহলে 3,500 সাথে যদি 110 গুণ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3,85,000 টাকা। এই 3,85,000 টাকা আমরা এখানে লিখবো যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট 3,85,000। কিভাবে আমরা টাকাটা পেলাম এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে 3,500 আবেদন পেয়েছি, 110 টাকা করে পেয়েছি। 3,500 গুণ 110, 3,85,000 টাকা আমাদের ব্যাংকে ঢুকেছে। তো যেহেতু আমাদের ব্যাংকের টাকা বেড়েছে, এই জন্য আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন ধরো আমরা আবেদনগুলো পেলাম, আবেদনগুলো পেয়ে এখন আমরা কি করবো? যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমরা 3,500 আবেদনের মধ্যে ধরো লটারি করবো। লটারি করে এবার 3,500 জনের মধ্য থেকে 3,000 জনকে ধরো আমরা সিলেক্ট করবো একটা নির্দিষ্ট দিনে।
ধরো আমরা 3000 মানুষকে ডাকালাম, 3000 মানুষকে আমরা কি করবো, শেয়ার দিব, ঠিক আছে। তো 3000 মানুষকে আমরা যদি শেয়ার দেই, অর্থাৎ এখানে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আমরা তাদেরকে শেয়ার দিব আর তাদের টাকাগুলো আমাদের কোম্পানির মূলধনে পরিণত করবো, ঠিক আছে ব্যাপারটা। অর্থাৎ আমরা কেন শেয়ার বিক্রি করতেছি, আমাদের কোম্পানি মূলধন বাড়ানোর জন্যই তো শেয়ার বিক্রি করতেছি, তাই না। অর্থাৎ 3000 মানুষকে আমরা শেয়ার বন্টন করব আর তাদের টাকাগুলো আমাদের কোম্পানির মূলধনে পরিণত করবো, সেক্ষেত্রে আমাদের কোম্পানির মূলধন বাড়বে, আর মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন বাড়লে কি মালিকানা সত্ত্ব বাড়ে, এর জন্য আমরা মূলধনকে ক্রেডিট করবো। এইটার জন্য নেক্সট জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে শেয়ার বন্টনের জাবেদা। শেয়ার বন্টনের জাবেদায় আমরা এখানে কি করবো, যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদনকে আমরা ডেবিট করব, আর হচ্ছে শেয়ার মূলধনকে ক্রেডিট করব। দ্যাট মিনস আমরা বলেই তো দিলাম যে মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, এর জন্য মূলধনকে ক্রেডিট করতে হবে। আর হচ্ছে যে তোমার শেয়ার অধিহার, এখানে অধিহার আছে, দ্যাট মিনস অধিহার মানে কি লাভ, লাভ হলেও মালিকানা সত্ত্ব বাড়ে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 3টা অ্যাকাউন্ট আসছে জাবেদায়, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং শেয়ার অধিহার ক্রেডিট। কত হচ্ছে টাকাগুলো কিভাবে বের করবো, আমরা কয়টা শেয়ার বন্টন করতেছি এটা এখানে খেয়াল রাখতে হবে, যে আমরা কি 3500 শেয়ার বন্টন করবো নাকি 3000 শেয়ার বন্টন করবো। আমরা এখানে 3000 শেয়ার বন্টন করবো, এই জন্য এখানে সব 3000 দিয়ে গুণ দিব, 3000 গুণ 110, তারপরে মূলধন অলওয়েজ লিখিত মূল্যে দেখাতে হবে 3000 গুণ 100, আর অধিহার হচ্ছে প্রতি শেয়ারে 10 টাকা করে অধিহার, 3000 গুণ 10 টাকা। এভাবে আমাদের টাকাগুলো বের করতে হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আবেদনের সময় আমরা পাবলিকের কাছ থেকে 110 টাকা করে নিয়েছি, এর জন্য 3000 গুণ 110 দিয়ে গুণ দিতে হবে। আর মূলধন মনে রাখতে হবে অলওয়েজ আমরা লিখিত মূল্য দিয়ে গুণ দিব, লিখিত মূল্যে মূলধনায়িত করতে হবে। 100 টাকার শেয়ার যদি 150 টাকা করেও বিক্রি করি, মূলধন 100 টাকা করেই দেখাতে হবে। 100 টাকার শেয়ার যদি 50 টাকা করেও বিক্রি করি, মূলধন 100 টাকা করেই দেখাতে হবে। অর্থাৎ মূলধন সবসময় লিখিত মূল্যে দেখাতে হবে, এটা মনে রাখতে হবে। আর অধিহার বা অবহার আলাদাভাবে দেখাতে হবে। অধিহার মানে লাভ, আর লাভ হলে মালিকানা সত্ত্ব বাড়ে, এর জন্য আমরা অধিহারকে অলওয়েজ ক্রেডিট করব, আর অবহার হলে ডেবিট করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা টাকাটা কিভাবে বের করি সেটা দেখো, যে 3000 এর সাথে আমরা 110 গুণ দিব, তাহলে বের হবে 3,30,000 টাকা। এখানে আমরা শেয়ার আবেদনকে ডেবিট করব 3,30,000 টাকা দ্বারা। তারপর হচ্ছে শেয়ার মূলধনকে আমরা ক্রেডিট করব 3 লক্ষ টাকা দ্বারা। আর এখানে আমাদের শেয়ার অধিহার 3000 শেয়ারে 10 টাকা করে 30,000 টাকা আমাদের অধিহার, 30,000 টাকা। এভাবে মনে রাখতে হবে, জাবেদা করার সময় অবশ্যই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড ইকুয়াল হয়েছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। এরপর আমরা এখানে কি করবো, আমরা তো এখন 3500 মানুষের মধ্যে থেকে 3000 জনকে সিলেক্ট করলাম, তাদেরকে শেয়ার দিলাম, তাদের টাকাগুলো আমাদের কোম্পানি মূলধনে পরিণত করলাম এবং এটার জন্য আমরা জাবেদা দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যাদেরকে শেয়ার দিতে পারলাম না তাদের টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা যদি যাদেরকে শেয়ার দিতে পারি নাই, অতিরিক্ত আবেদনের টাকা যদি ফেরত দিয়ে দিই, আমাদের ব্যাংকের টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে। তো সেটার জন্য আমরা কি করবো, আরেকটা জাবেদা দিতে হবে। তো ব্যাংকের টাকা যদি কমে যায়, ব্যাংক হিসাব ডেবিট হবে নাকি ক্রেডিট হবে? অবশ্যই ক্রেডিট হবে। অর্থাৎ প্রথম যে জাবেদাটা দিয়েছিলাম, এই জাবেদাটাকে যদি আমরা রিভার্স করে দেই, উল্টিয়ে দেই, তাহলে কিন্তু ফেরতের জাবেদা হয়ে যাবে, ঠিক আছে। তো ফেরতের জাবেদাটা কি হবে সেটা তোমরা দেখো, যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন ডেবিট এবং ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে কয়টা অতিরিক্ত আবেদন পেয়েছি, 500, তাহলে 500 ইন্টু 110, 500 সাথে আমরা 110 গুণ দিব, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে আসলে আমাদের অতিরিক্ত আবেদনের কতগুলো টাকা আমরা ফেরত দিচ্ছি। 500 ইন্টু 110 55,000 টাকা, 55,000 টাকা আমরা ফেরত দিয়ে দিব। তাহলে 55,000 টাকা আমাদের ব্যাংক থেকে চলে যাচ্ছে, এজন্য আমাদের শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখবো, সবসময় আমরা উদ্দীপকের দিকে খেয়াল রাখবো যে আমরা কয়টা আবেদন পাইছি। যতগুলো আবেদন পাইছি তার মানে কি সবার টাকা আমাদের ব্যাংকে ঢুকে যাবে, এটার জন্য প্রথম জাবেদা দিব ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এরপরে আমরা হচ্ছে শেয়ার বন্টনের জাবেদা দিব, যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট এবং শেয়ার অধিকার ক্রেডিট। আর যদি অতিরিক্ত আবেদন যদি উদ্দীপকে থাকে, এটার জন্য আমাদেরকে কি ফেরত দেওয়ার জাবেদা দিতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে রিফান্ড। ওকে, আমরা চাইলে বন্টন এবং ফেরতের জাবেদা একসাথেও দেখাতে পারি, আবার এরকম আলাদা আলাদা করেও দেখাতে পারি, ঠিক আছে। আমি বোঝার সুবিধার্থে তোমাদের আলাদা আলাদা করে এখানে দেখিয়েছি। এরপর আমাদের আরেকটা লাইন এখানে আছে, সেটা হচ্ছে আমরা আমাদের অবলেখক হিসেবে যারা দায়িত্ব পালন করেছে, আন্ডার রাইটার, তাদেরকে আমরা কমিশন দিয়েছি 10,000 টাকা। আমরা যদি আমাদের অবলেখকে যদি কমিশন দেই, আমাদের আয় হবে নাকি ব্যয় হবে? অবশ্যই ব্যয় হবে। এবং এটার জন্য আমাদের ব্যাংকের টাকা বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে। তাহলে জাবেদা হবে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে তুমি কমিশনের জাবেদাটা দিয়ে দিবা। কমিশনের জাবেদা হবে অবলেখকের
কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ইন টোটাল এখানে 10,000 টাকা বলে দিচ্ছে, তাহলে 10,000 টাকাই লিখে দিব। ঠিক আছে, তো এটা আমরা ঠিক এভাবে সুন্দর করে আমরা জাবেদার ঘর তৈরি করার মাধ্যমে আমরা জাবেদাগুলো করব। এভাবেই আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদাগুলো ঠিক এভাবেই জাবেদা বইতে রেকর্ড করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দিতে হয়। প্রথমে আমরা আবেদনের জাবেদা দিব, তারপর বন্টনের জাবেদা দিব, ফেরতের জাবেদা দিব, অবলেখকের কমিশন থাকলে কমিশন দেওয়ার জাবেদা দিব, যদি ব্যাংক চার্জ থাকে সেটার জন্য জাবেদা দিব, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ মাঝে মাঝে আবার শেয়ার বিক্রি করার, শেয়ার ইস্যু করার মাধ্যমে সম্পত্তি যদি ক্রয় করে সেটার জন্য আমাদের জাবেদা দিতে হবে। নেক্সট কোনো উদ্দীপকে আমরা সেটা দেখিয়ে দিব। এরপর আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা। চলো আমরা আর্থিক অবস্থা বিবরণী কীভাবে তৈরি করতে হয় সেটা দেখি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের নেক্সট যে করণীয় সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী আমাদের এখানে তৈরি করতে বলেছে। তাহলে আমরা আর্থিক অবস্থা বিবরণীর জন্য এভাবে একটা টেবিল আঁকবো, সেটা হচ্ছে বিবরণ টাকা। তো আমরা জানি যে আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্বে এগুলো শো করা হয়। তাহলে আমরা এখন প্রথমে যেটা শো করবো সেটা হচ্ছে সম্পদ সমূহ। ঠিক আছে, তো সম্পদ সমূহের মধ্যে আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে প্রথম যে হেড দেখাতে হয় সাধারণত সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটস। আমাদের আজকে উদ্দীপকে আমরা এখানে দেখতে পেয়েছি যে কোনো প্রকার স্থায়ী সম্পদ কি নাই, এই কারণে স্থায়ী সম্পদ নামের হেডলাইন আমরা এখানে দিব না। সম্পদের আন্ডারে প্রথমে আমরা শুরু করবো চলতি সম্পদ দিয়ে। চলতি সম্পদ অবশ্যই থাকবে। ঠিক আছে, তো চলতি সম্পদ কোনটা এখানে বলতে পারবে? চলতি সম্পদ হচ্ছে কারেন্ট অ্যাসেট, সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব। এই ব্যাংকের টাকা আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে জাবেদা থেকে খুব সুন্দর করে আমরা এখানে বের করে ফেলতে পারবো। কি ব্যাংকের ব্যালেন্স কিভাবে বের করবো সেটা হচ্ছে এই যে ব্যাংক এখানে কি ডেবিট আছে না, ব্যাংক ডেবিট কত আছে? 3,85,000 টাকা। ঠিক আছে, এই ব্যাংকের ডেবিট থেকে এই যে ব্যাংক ক্রেডিট আছে, এই যে ব্যাংক ক্রেডিট আছে এগুলো আমরা মাইনাস করে দেবো। দ্যাট মিনস আমরা যদি 3,85,000 টাকা থেকে আমরা যদি 55,000 তারপরে হচ্ছে 10,000 এগুলো যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো 3,20,000 টাকা। দ্যাট মিনস ব্যাংকের এই ডেবিট থেকে এই যে ব্যাংক ক্রেডিট 55,000, এই যে ব্যাংক ক্রেডিট 10,000 এগুলো আমরা মাইনাস করে দিব, তাহলে আমরা ব্যাংকের ব্যালেন্স পেয়ে যাবো। সেটা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স কত? 3,20,000 টাকা। মনে রাখবা যে শেয়ার ইস্যু চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে চলতি সম্পদ শুধু একটা আইটেমই আসে, এটা হচ্ছে ব্যাংক হিসাব। আর ব্যাংকের টাকা জাবেদা থেকে খুব সুন্দর করে তোমরা বের করে ফেলতে পারবে, ব্যাংকের ডেবিট থেকে ব্যাংকের ক্রেডিটগুলো বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এরপর আমাদের এখানে নেক্সট হেড যেটা আসবে সম্পদের, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়। ঠিক আছে, আমাদের এখানে আজকে শুধু একটা অসমন্বিত ব্যয় আছে, সেটা হচ্ছে কি শেয়ার অবলেখকের কমিশন। অর্থাৎ আমরা অবলেখকের যে কমিশন দিয়েছি, অবলেখকের কমিশন হচ্ছে একটা কি অসমন্বিত ব্যয় বা একটা অলিক সম্পদ হিসেবে ধরা হয়। আমরা এখানে অসমন্বিত ব্যয় নামে হেডলাইন দিয়েছি। ঠিক আছে, এখানে মানে আনঅ্যাডজাস্টেড এক্সপেন্সেস, তো আন্ডার রিটেন কমিশন বা অবলেখকের কমিশনকে অসমন্বিত ব্যয় হিসেবে দেখাতে হবে। অবলেখকের কমিশন কত ছিল? 10,000 টাকা ছিল। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের হচ্ছে 3,30,000 টাকা। এটাকে মোট সম্পদ লেখে ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে কি কি দেখিয়েছি? চলতি সম্পদ আর হলো অসমন্বিত ব্যয়, দুইটা যোগ করে দিবা। ঠিক আছে, দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো কি মোট সম্পদ 3,30,000। আমাদের সম্পদের পার্ট শেষ, কিন্তু আর্থিক অবস্থা বিবরণী কিন্তু শেষ হয়নি। কারণ আমরা জানি আর্থিক অবস্থা বিবরণীতে একটা হচ্ছে সম্পদের পার্ট আর একটা হচ্ছে দায় ও মালিকানার সাথে পার্ট। এখন আমরা দায় ও মালিকানার সাথে দেখাবো। দায় ও মালিকানা সত্ত্ব। এখানে আমাদের প্রথম যে হেডলাইন সেটা হচ্ছে শেয়ার মূলধন। ঠিক আছে, শেয়ার মূলধন, এটার আন্ডারে আমরা দেখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, তা আমাদের এখানে মনে রাখতে হবে যে আমাদের অনুমোদিত মূলধন কত ছিল। এই যে দেখো, অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। এটা সবসময় তোমার উদ্দীপকের প্রথম লাইনে বলা থাকবে যে অনুমোদিত মূলধন কত। আমাদের এখানে আজকে অনুমোদিত মূলধন হচ্ছে 5 লক্ষ টাকা। ঠিক আছে, অনুমোদিত মূলধন এখানে 5 লক্ষ টাকা লিখে ক্লোজ করে দিবা। ওকে, এরপরে হচ্ছে যে তোমার ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। তো বলো তো আজকে আমরা কয়টা শেয়ার ইস্যু করেছিলাম? আমরা 3,000 শেয়ার ইস্যু করেছি, 110 টাকা করে আমরা শেয়ার বিক্রি করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় মূলধন লিখিত মূল্যে দেখাবো। জাবেদার মধ্যে যেমন মূলধন লিখিত মূল্যে দেখাইছি, এখানেও আমরা মূলধন লিখিত মূল্যে দেখাবো। যদিও আমরা 110 টাকা করে শেয়ার বিক্রি করছি, কিন্তু মূলধন এখানে 100 টাকা করে দেখাতে হবে। তাহলে 3,000 শেয়ার 100 টাকা করে কত? 3 লক্ষ টাকা। এই যে এখানে ইস্যুকৃত বিলিকৃত মূলধন 3 লক্ষ টাকা লিখে দিব। এরপরে আমাদের নেক্সট
হেডস যেটা সঞ্চিতি ও উদ্বৃত্ত, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত। এটার আন্ডারে আমরা দেখাবো শেয়ার অধিহার। শেয়ার অধিহার, আমাদের শেয়ার অধিহার আজকে কত ছিল? শেয়ার অধিহার ছিল 30,000 টাকা। ঠিক আছে, সঞ্চিত উদ্ধৃত রিজার্ভ এন্ড সারপ্লাসের আন্ডারে আমাদেরকে শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার দেখাতে হবে। তো শেয়ার অধিহার কত? জাবেদা থেকে দেখে দেখে লিখে ফেলবা। শেয়ার অধিহার হচ্ছে 30,000 টাকা। এবার দেখো আমাদের ইস্যুকৃত বিলিকৃত মূলধন হচ্ছে 3 লাখ, শেয়ার অধিহার হচ্ছে 30,000, দুইটা যোগ করলে কত হয়? 3,30,000। এভাবে আমরা 3,30,000 লিখে আমরা ক্লোজ করে দিব এবং এখানে আমরা লিখবো যে মোট দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এভাবে বক্স করে হাইলাইট করে দিব। তাহলে দেখো মনে রাখতে হবে আর্থিক অবস্থা বিবরণীতে দুইটা পার্ট, এটা অবশ্যই সমান হতে হবে। ব্যবসা সম্পদ যত হবে দায় ও মালিকানা সত্ত্বের টোটালও অত হতে হবে। ঠিক আছে, দেখো আমাদের এখানে মোট সম্পদ হচ্ছে 3,30,000 আর মোট দায় ও মালিকানা সত্ত্ব 3,30,000। যদি দুই পার্ট যদি মিলে যায় তাহলে বুঝবা তোমার কি ম্যাথ হয়েছে, আর দুই পার্ট যদি না মিলে তাহলে বুঝবা যে তোমার ম্যাথে কি অবশ্যই গরমিল আছে। তো এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে, আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের সম্পদ এবং দায় মালিকানার সাথে সমান হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো সমস্যা থাকে, কোনো ম্যাথ যদি তোমাদের থাকে যে চাহিদা থাকে যে হ্যাঁ এই ম্যাথটা করে দিলে ওই সালের ওই বোর্ডের ওই ম্যাথটা করে দিলে তোমাদের জন্য ভালো হবে, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধৈর্য ধরে ক্লাস শোনা এবং দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।